নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন, সেই ভবতারিণী দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরাগ্যং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে 9 নবগ্রহ আমরা ছোটবেলায় পড়েছিলাম। তাহলে জ্যোতিষশাস্ত্রে সেই 9টা গ্রহ রয়েছে, তার মধ্যে 2টো রয়েছে ছায়া গ্রহ, রাহু আর কেতু। রাহু যেখানে অবস্থান করবে তার ঠিক 180 ডিগ্রি দূরে বা সমসপ্তমে কেতু গ্রহ অবস্থান করে। তাহলে এই রাহু কেতুর কিন্তু কোনো ঘর নেই, যে ঘরে বসে থাকে সে ঘরেই কিন্তু অধিকার বিস্তার করে থাকে। তাহলে সেই রাহু সেই কেতু কলিযুগে কিন্তু ভীষণ তাদের ভূমিকা রয়েছে, তাদের একটা গুরুত্ব রয়েছে। যে আমরা অন্যান্য গ্রহরা যেমন প্রধান গ্রহ যেগুলো, যেমন সূর্য, চাঁদ, তারপরে হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 7টা গ্রহ কিন্তু প্রধান গ্রহ। আমি তাই এর আগেই বলেছিলাম সূর্য আর চাঁদের জন্য 2টো ঘর রাখা হয়েছে। একটা কর্কট হচ্ছে চাঁদের ঘর, আর সিংহ হচ্ছে সূর্যের ঘর। আর ওদিকে ঠিক সমসপ্তমে 180 ডিগ্রি দূরে শনিদেবের 2খানা ঘর রাখা আছে। কে রেখেছে এগুলো? যারা জ্যোতিষ শাস্ত্র রচনা করে গেছেন, তৈরি করে গেছেন, অর্থাৎ প্রাচীন ঋষি মুনিরা রেখে গেছেন। যখন আবিষ্কার করেছিলেন এই যে 180 ডিগ্রি যে সার্কেল, অর্থাৎ এই সেখানে একটা যে কোনো জিনিসের একটা হিসেব আছে। আপনি যে ফ্ল্যাটটাতে বাস করেন, আমরা কি বলি এটা কত স্কোয়ার ফিট, তাহলে একটা হিসেব রয়েছে। আপনি যে বাড়িটার মধ্যে রয়েছেন সেই জমিটার মাপ কত, একটা যে ঘরে আপনি বসবাস করছেন ঘরের মাপ কি 11/12 না 12/13 বা টোটাল এরিয়া কতটা, সবটাই হচ্ছে হিসেব আর নিকেশ। জীবনটাই অঙ্কের উপর দাঁড়িয়ে আছে। আমরা যখন ঘুম থেকে উঠি কি দেখি? ঘড়িটা আগে দেখি যে কটা বাজে, তাই না? সকালে ঘুম থেকে উঠে যদি দেরি হয়ে যায়, এমা 8টা বেজে গেছে, অনেক দেরি হয়ে গেল। কেউ 9টা বেজে গেছে, আবার কেউ ভোরে উঠে পড়ছে। তাহলে এই সমস্তটাই হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্কশাস্ত্র, অঙ্কের উপর নির্ভরশীল। অঙ্ক ছাড়া এক কিছু চলতে পারে না। আজ আমরা জীবনে যে এই যে প্রথম ঘুম থেকে উঠে যে খরচাটা শুরু হয়, আপ টু ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, তাহলে খরচাটা এটাও হিসেব। তাহলে জ্যোতিষ শাস্ত্রটা এই যে প্রত্যেকটা ঘরের ডিগ্রি আছে, ডিগ্রি ধরে ধরে বিচার, অর্থাৎ মেষ থেকে মিন পর্যন্ত যে এই যে সার্কেল বা যাকে বলা হয় কাল পুরুষ বা কালের পুরুষ, কাল পুরুষের অধিকর্তা কে? তিনি হল স্বয়ং দেবাদিদেব মহাদেব, মহাকাল, যিনি কালকে নিয়ন্ত্রণ করছেন। তাহলে 30 ডিগ্রি করে 12টা ঘর আছে, তাহলে 3 বারং 36, 360 ডিগ্রি। এবং কালপুরুষের প্রথম যে ঘর যেটা রাখা আছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেটা হচ্ছে মঙ্গলের ঘর। এবং 360 ডিগ্রিকে যদি যোগ করেন আসছে 9। সংখ্যা তত্ত্ব অনুযায়ী 9 হচ্ছে কিসের সংখ্যা? মঙ্গলের সংখ্যা। আর নক্ষত্র অনুযায়ী 9 কিসের সংখ্যা? জ্যোতিষশাস্ত্র মতে বুধের সংখ্যা।
নক্ষত্র অনুযায়ী, কারণ বুধের 3টে নক্ষত্র আছে, বুধ বলে না, প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র রয়েছে। ইভেন ছায়া গ্রহ বা শ্যাডো প্ল্যানেটেরও 3টে করে নক্ষত্র রয়েছে। তাহলে বুধের কি কি নক্ষত্র? 9, 18, 27। 9 হচ্ছে অশ্লেষা, 18 হচ্ছে জ্যৈষ্ঠা, 27 হচ্ছে রেবতী। আসছি, তার আগে দেখে নি প্রথম কলার কে আছে। হ্যালো, হ্যাঁ নমস্কার। কোথা থেকে? আমি খড়গপুর থেকে বলছি। খড়গপুর থেকে। কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। বলো, তোমার জন্ম তারিখটা যদি বলো। আগে নামটা কি? কাঞ্চন দাস। জন্ম তারিখ বলো। হ্যাঁ, 12/10/1993। সময়টা বলো। 7:07। হ্যাঁ, 7:07 সন্ধ্যে। সকাল, এই না সন্ধ্যে 7:07। জন্মস্থান কোথায়? খড়গপুর। অনুষ্ঠান দেখা হয় আমার। হ্যাঁ, অনুষ্ঠান দেখি, খুব ভালো লাগে, সেজন্য লাইন পাই না আজকে। সেটা একটা অভিযোগ থাকে, কারণ জেলায় জেলায় কোনায় কোনায়, পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মানুষ অনুষ্ঠানটার দিকে তাকিয়ে বসে থাকে। তুমি যেমন বসে আছো যে শাস্ত্রীজি কবে আসবে। আমার তো রেকর্ডিং অনুষ্ঠান চলে যখন, তখন অনেকে কথা বলতে চায়, আমি বলি কথা বলে লাভ নেই। আচ্ছা, তোমার জন্মবার হচ্ছে মঙ্গলবার, জন্মবারটা বলো। হ্যালো, হ্যাঁ হ্যালো। তুমি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ বলছি তোমার জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার। ব্যাস, এইবার চলে যাই মূল হরোস্কোপটায়। তোমার রাশি হচ্ছে সিংহ রাশি, বৃষ লগ্ন, পূর্ব ফল্গুনি, মানে হচ্ছে শুক্রের মহাদশায় জন্ম। ঠিক আছে? নক্ষত্র চরণ পেয়েছে 1, কারণ প্রত্যেকটা নক্ষত্রে 4টে করে চরণ আছে, এবং প্রত্যেকটা নক্ষত্রের মান হচ্ছে 13°20'। এবং 13°20'কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 3°20' করে এক একটা চরণ। বোঝা গেল? তাহলে প্রথম চরণ 3°20', দ্বিতীয় চরণ হচ্ছে 6°40', আর তৃতীয় চরণ হচ্ছে 10°, আর চতুর্থ চরণ হচ্ছে 13°20', অর্থাৎ টোটাল হচ্ছে 13°20'। এইবার বলি, তোমার যেটা প্রশ্ন এখানে পাচ্ছি সেটা কর্ম নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্ম নিয়ে বলতে পাচ্ছি। এবার তোমার যে বৃষ রাশি, তোমার কেতু এখানে অবস্থান করছে, তাহলে দশমপতি কে? তোমার দশমের লর্ড হচ্ছে শনি মহারাজ। তাহলে শনিদেব সক্রিয় অবস্থায় দশমপতি হয়ে দশমে অবস্থান করছে। তোমার কিন্তু কর্মলাভ, কারণ শনিদেবকে বলা হয় কার্মিক প্ল্যানেট। শনিদেব কিন্তু তোমাকে কর্ম দেবে, কিন্তু শনির নক্ষত্র 0, এই শনির ডিগ্রি নক্ষত্র, কারণ শনিদেব 21° আগে ভালো 11 থেকে 21-এর মধ্যে ফল ভালো দেয়, কিন্তু সেইভাবে তুমি কর্মে উন্নতি করতে পারছো না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেন বললাম? কর্মপতি হয়ে কর্মস্থানে শনিদেবের অবস্থান, এটা খারাপ নয়, তথাপি ডিগ্রিগতভাবে শনিদেব দুর্বল হয়ে পড়েছে। শনিদেবের মান কিন্তু অত্যন্ত দুর্বল, তাই জন্য হচ্ছে না। যেটা তুমি এক্সপেক্ট করছো, আশা করছো, যেটা নিয়ে তুমি চিন্তা করছো, সেই অনুযায়ী ফল পাচ্ছ না। না না না, পাচ্ছি না। তার সাথে রয়েছে তোমার রবি আর শুক্রের ধননাশ দোষ, অর্থাৎ রবির নেচার, শুক্রের নেচার, কারণ শুক্রের নেচার হচ্ছে ভোগ করা, আর রবি হচ্ছে জীবনে কি বলতো আলো, সূর্য হচ্ছে নক্ষত্র। বুঝতে পেরেছ? তাহলে সেই সূর্য আর সূর্যের সঙ্গে শুক্র গ্রহের, কারণ শুক্র গ্রহ হচ্ছে ভোগ বিলাসিতা, এদের নেচার ম্যাচ করে না। ঠিক আছে? এই ধননাশ দোষের জন্য তুমি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর একটা কথা, তোমার মঙ্গল দ্বাদশপতি, সপ্তমপতি মঙ্গল অত্যন্ত খারাপভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করছে। এটা গুড সাইন নয়।
এটা ভালো চিহ্ন নয়। এই বিষয় নিয়ে তোমার চিন্তা ভাবনা করা প্রয়োজন আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, যে কটা কথা বললাম, তুমি খড়গপুর থেকে ফোন করেছো পূর্ব মেদিনীপুর, তাই ওটা? হ্যাঁ। খড়গপুর পূর্ব মেদিনীপুর পড়ছো তো, না পশ্চিম? না না, পশ্চিম মেদিনীপুর। যাই হোক, তাহলে সেই হিসেবে বলি, তুমি বলো যে কটা কথা বললাম এবং অ্যানালাইসিস করলাম, তুমি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ একদম। একমত। বলো, এবার তোমার কি প্রশ্ন আছে বলো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কর্মটা দিক দিয়ে জানতে চাইছিলাম। কারণ দশমপতি ভাবে শনিদেব, আবার বলছি একই কথা, নিজের ঘরে বসে আছে। তবে তোমার দশা চলছে চন্দ্রের দশা। চন্দ্র তোমার যেহেতু সিংহ রাশি, সিংহ রাশি কিন্তু তার মধ্যে প্রচন্ড অধ্যাবসায়, প্রচন্ড এগিয়ে যাওয়ার মন মানসিকতা, প্রচন্ড মনের স্পিরিট, এগুলো কিন্তু থাকে তোমার মধ্যে। সেই লক্ষণ মানে খুব ভালোভাবে প্রকাশিত হচ্ছে। কেমন? সিংহ রাশির সুবাদে। আর শুক্র গ্রহ, কারণ আমি বহুবার বলেছি, ছেলেদের শুক্র গ্রহ ভালো না হলে তার জীবনে ভোগ লাক্সারি আসে না। শুক্র তোমার মিনে যেমন তুঙ্গস্থ, তেমনি কন্যাতে গিয়ে শুক্র নিচস্থ হয়ে যায়। এই শুক্র গ্রহের একটা গ্রহ রক্ষা যন্ত্র ঘরে স্থাপন করো, ভালো হবে, ভালো থেকো। হ্যাঁ, সামনে 22শে আগস্ট 2025 এবং 5ই ভাদ্র শ্রী শ্রী কৌশিকী দেবীর আবির্ভাব, অর্থাৎ আলোক কৌশী অমাবস্যা, এবং একটা খুব জাগ্রত অমাবস্যা। এটা বলার কিছু অবকাশ নেই। এই অমাবস্যা বছরের ও বিভিন্ন অমাবস্যার মতো শ্রেষ্ঠ। এখান থেকেই দেবী দুর্গার আবির্ভাব সূচি শুরু হয়ে যায়। কারণ দেবী দুর্গার কোষ থেকে এই কৌশিকী দেবীর আবির্ভাব। কারণ দুজন অসুর ছিল, কারণ দেবী বারবার আবির্ভূত হন শত্রু নিধনের জন্য। এটা আমরা চণ্ডীতেও পাই এবং গীতা, শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান বলছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশা চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই অধর্মের গ্লানি আসবে, অশুভ শক্তির প্রকাশ পাবে, এটা শ্রীমদ্ ভগবত গীতার কথা বলছি, ভগবান নিজের মুখ নিঃসৃত বাণী, তখনই আমি আবির্ভূত হব এবং সাধুজনকে রক্ষা করব, অর্থাৎ দুষ্টের দমন আর শিষ্টের পালন। তা চণ্ডীতেও বলছে, চণ্ডীতে একই কথা বলছে। অর্থাৎ যখনই এরকম অধর্মে আসবে, তখন মা ভগবতী মহামায়া এসে অসুর নিধন করবে। এই যে মহিষাসুরকে দেখি আমরা দুর্গাপুজোর সময়, এটা কি? এটা প্রতীক, সিম্বলিক। অর্থাৎ মহিষাসুর, অসুর, অসুর মানে আমাদের মধ্যে যে ষড় রিপু আছে, কারণ দেহের মধ্যেই আমাদের শত্রুর অবস্থান। সেটাকে কন্ট্রোল করতে না পারলে, নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। কে আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, মসলন্দপুর থেকে নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? হ্যাঁ, আমার সম্পর্কে। তোমার নামটা যদি বলো। সাগর বারুল। জন্ম তারিখ বলো। 21/4/2005। সময়টা বলো। 3টে থেকে 3:30। দুপুর? হ্যাঁ, দুপুর। অনুষ্ঠান কেমন লাগে? ভালো লাগে। আজকে প্রথম দেখছো না আগে দেখেছো? আগে দেখেছি। তোমার জন্মবার সাগর বৃহস্পতিবার। হ্যাঁ। তোমার কন্যা রাশি, কন্যা লগ্ন, অর্থাৎ তুমি বুধের জাতক এবং উত্তর ফল্গুনী নক্ষত্রে জন্ম, অর্থাৎ রবির মহাদশায় জন্ম। বুঝতে পেরেছো? উত্তর ফল্গুনী মানে রবির মহাদশায় তোমার জন্ম হয়েছে। আর এখন চলছে তোমার বলি মঙ্গলের দশা, তার মানে চন্দ্রের দশা পেয়েছো। মঙ্গলের 7 বছর মঙ্গলের দশা চলবে। এই মঙ্গল চলবে হচ্ছে তোমার 2026 পর্যন্ত।
তারপরে শুরু হবে রাহুর মহাদশা 18 বছর, তারপরে আসবে বৃহস্পতির মহাদশা 16 বছর, তারপরে আসবে শনি দেব বা গ্রহরাজের দশা 19 বছর। এইভাবে দশা কিন্তু মানুষের জীবনকে এগিয়ে চলে। তা সেই হেতু তোমার মঙ্গলের সঙ্গে রবি, তোমার সময়টা এখন ভালো যাচ্ছে না, না। কারণ প্রচন্ড বাধা বিঘ্নের মধ্যে দিয়ে তোমার চলছে বাবা। হ্যাঁ হ্যাঁ। তোমার তোমার একটা খুব প্লাস পয়েন্ট ছিল, খুব একটা সুন্দর সংযোগ তোমার রাশিচক্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি, যেটা যে বৃহস্পতি চন্দ্রের গজকেশরী যোগ বা জীব যোগ। কিন্তু সেটা সেটা খারাপ হয়ে গেল কেন জানো? তোমার বুধ কিন্তু এই মিনের ঘরে গিয়ে নিচস্থ হয়ে গেল। বুধ হচ্ছে এমন একটা গ্রহ, বুধ আর চন্দ্র, আমি বহুবার বলেছি যে চন্দ্র কিন্তু সোয়া দুদিন করে এক একটা রাশিতে থাকে। মেষ রাশিতে সোয়া দুদিন, বৃষ রাশিতে সোয়া দুদিন, মিথুন রাশিতে সোয়া দুদিন, কর্কট, মানে এইভাবে গোচরে ঘোরে। গোচর মানে যে আমাদের অলক্ষ্যে থেকে কাজ করে যায়। জন্মকালীন একটা রাশি রয়েছে তোমার কন্যা রাশি, ঠিক আছে, কিন্তু আজকের ডেটে চন্দ্র কোথায় আছে? নিশ্চয়ই কন্যায় নেই, আমি বা কন্যায় থাকলেও তাহলে এইটা নির্ভর করে গোচর, অর্থাৎ অলক্ষ্যে থেকে কাজ করে, কে বলে গোচর বা ট্রানজিট। আচ্ছা, এবার হচ্ছে বুধের জন্য তুমি কিন্তু মানসিক একটা ডিপ্রেশন প্রতি মুহূর্তে অনুভব করবে। তুমি যেহেতু বুধের জাতক, বুধ যেহেতু তোমার ফেভারে নেই, তোমার পক্ষে নেই, তুমি কিন্তু এটা সব সময় অনুভব করবে। এই বিষয়ে কিন্তু সতর্ক থাকা দরকার। বুধের জন্য একটা মা ত্রিপুরা সুন্দরী যন্ত্র গৃহে স্থাপন করো, এবং বুধের যে তান্ত্রিক মন্ত্র আছে, ওং ব্রাং ব্রিং ব্রং স বুধায় নম, এটা বুধবার করে 108 বার করে জপ করো, এটা অনেক উপকার পাবে। কেমন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমার লেখাপড়া করছো? হ্যাঁ, লেখাপড়া করছি। কিন্তু করলে কি হবে দেখো, তুমি যতটা এক্সপেক্ট করো, আশা করো, সেই অনুযায়ী ফল হয় না। রেজাল্ট কিন্তু তোমার পক্ষে থাকে না। ইদানিং 29শে মার্চ 2025 থেকে আজ অব্দি মানে মনের উপর ভীষণ প্রভাব বিস্তার করছে। চিন্তা করে দেখে বলো আমার কথা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, বাড়ির অর্থনৈতিক অবস্থাটা একটু ডিস্টার্ব চলছে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপার নিয়ে সমস্যাটা চলছে। হ্যালো, কেন বললাম? তোমার অষ্টমে রবি উচ্চস্থ, কারণ রবি রয়েছে তোমার বৈশাখ মাসের জন্ম, কেমন? সেই রবি শুক্রের সঙ্গে কানেক্ট করেছে। এই রবি শুক্রের সংযোগকে বলা হয় অননাস দোষ। আগের কলারকে একই কথা বললাম। এবং অষ্টম হচ্ছে নিধন ভাব, অষ্টম হচ্ছে ষষ্ঠ, অষ্টম আর দ্বাদশ, এটা তিনটে হচ্ছে দুস্থান এবং বাধক স্থান, ঠিক আছে? এখানে রবি এবং শুক্র এক জায়গায় থাকলে মানে অর্থ উপার্জন করতে গেলে যথেষ্ট কাল ঘাম ছুটে তবে রোজগার করতে হয়, সহজে করা যায় না। তেমন বুঝতে পারলাম? তুমি বুধের গ্রহ সংস্কারটা এই সামনে যে কৌশিকী অমাবস্যা 22শে আগস্ট, 5ই ভাদ্র, এই দিনটাতে করার চেষ্টা করো, উপকার পাবে পাবে পাবে। বলো এবার আর কি প্রশ্ন আছে বলো। তোমার মা আছেন? আচ্ছা, মার দেখবে শরীরটা কিন্তু খারাপ যাবে, কোমরে, হাঁটুতে, গোড়ালিতে মাঝে মধ্যে ব্যথা হবে, মাঝে মধ্যে ঘুম থেকে উঠে একটু পাটা টান ধরবে, একটু শিরাটা দেখে জিজ্ঞেস করবে মাকে। হ্যাঁ, হয়, এটা হয়। হয়। তুমি কোথা থেকে ফোন করেছো? আমি লঞ্চের চন্দ্র মসলন্দপুর। আর আমি ধর্মতলার কাছে একটা স্টুডিও থেকে বসে বলছি। আমার কথা 19 থেকে 20 হবে না, এতটুকু নড়চড় হবে না, যেটা বলবো সেটাই হবে, ঠিক আছে? ভালো, আমরা ফিরে ফিরে আসবো এই কৌশিকী অমাবস্যা। যিনি ফোন অপারেটর তাকে বলবো একটু গ্যাপে ফোন দেওয়ার জন্য, কারণ আলোচনাটা করা যাচ্ছে না যে গায়ে গায়ে ফোন দিয়ে। আপনাদের বলি, আপনারা শুনুন জিনিসটা, অনেকে শুনতে চান না, শুধু
কথা জানো। দেখুন, এই বিচার জ্যোতিষ কিন্তু বিচার এই 5-7 মিনিটের বিচার নয়, একটা বড় বড় সাবজেক্ট। এর মধ্যে জন্মবার আছে, জন্মতিথি রয়েছে, করণ আছে, নক্ষত্র গণনা আছে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা, এই অবধি বিচার আছে। নবাংশ বিচার আছে, রেক্টান বিচার আছে। রেক্টান কি, নবাংশ কিভাবে কাজ করে, তার পূর্ণ বিচার না হলে কিন্তু জ্যোতিষ বিচার হয় না, হয় না, হয় না। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, একটু জোরে বলো। হ্যাঁ, তোমার নামটা বলো। সময় বলো। দেখো, আমার অনুষ্ঠান রাত্রি 11টায়, তাই না? তোমার জন্মবার হচ্ছে শুক্রবার। এই যে তিথি বার, এই যে শুক্রবারে জন্মালে তার এক রকমের প্রকৃতি হয়, শনিবারে জন্মালে তার একটা প্রকৃতি হয়। আচ্ছা, তোমার রাশি হচ্ছে কন্যা রাশি, কন্যা লগ্ন, জানা আছে? হস্তা নক্ষত্র, চন্দ্রের 3টে নক্ষত্র আছে, একটা হচ্ছে রোহিণী, একটা হস্তা, একটা শ্রবণা। 4 নম্বর, 13 নম্বর, 22 নম্বর, ঠিক আছে? হস্তা নক্ষত্রে জন্ম হলে, আচ্ছা, আর একটা কথা হলো, এই যে কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে জন্ম হলে এই তিথি শ্রেণী পরে রিক্তা তিথি। রিক্তা তিথিরও বিন্যাস আছে, এর বিভাগ আছে। জ্যোতিষ সাবজেক্টটা আমি কিন্তু একেবারে তলিয়ে নিখুঁত ভাবে করার চেষ্টা করি। হ্যাঁ, আর করণ হচ্ছে বৃষ্টিকরণ। করণ হচ্ছে বৃষ্টিকরণ, ঠিক আছে? 11টা করণ আছে। করণ মানে হচ্ছে কি কারণে আমাদের জন্ম হয়েছে, আমরা পৃথিবীতে কি কারণে হয়েছে, এটা কিন্তু জ্যোতিষের মধ্যেই রয়েছে সাবজেক্টটা। তাহলে এই যে তোমার করণের অধিপতি হচ্ছে যম, এবং সেইখানে তোমার সমস্যা। আচ্ছা, কিন্তু তোমার যোগ, এই যে যোগের কথা বলি, 27টা তো যোগ আছে। নক্ষত্র যেমন 27টা রয়েছে, যোগও রয়েছে 27টা। যেমন বিষকুম্ভ যোগ, প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ, সৌভাগ্য, শোভন, সুকর্মা, ধৃতি, বরিয়ান, এই করে 27টা যোগের কথা বলা হয়েছে। তাহলে তোমার এই যোগ রয়েছে সিদ্ধ যোগ, খারাপ না। আচ্ছা, জীবনে খুব লড়াই সংগ্রাম গেছে বা এখনো যাচ্ছে? দেখো, আগে প্রথমে জ্যোতিষটাকে অ্যানালাইসিস করলাম, আগে কিন্তু আমি ফলাদেশ দিইনি, আমি চেম্বারও এটা করি, আগে জ্যোতিষ নিয়ে আলোচনা। তাহলে সেই হেতু তোমার এই যে বর্তমানে অর্থনৈতিক সমস্যা যাচ্ছে, দ্বিতীয় ভাবে শনি, দ্বিতীয় মানে হচ্ছে এক ঝলক রাশিটা দেখে বা তোমার জন্ম ছকটা দেখে আমি বিচার করছি। দ্বিতীয় মানে ধনস্থান, দ্বিতীয় মানে অর্থের স্থান, দ্বিতীয় মানে হচ্ছে আমাদের দ্বিতীয় থেকে, অর্থাৎ সেকেন্ড হাউস থেকে আমরা কি পাই? সেকেন্ড হাউস থেকে আমরা কি পাই? অর্থাৎ ব্যাংক ব্যালেন্স, গচ্ছিত অর্থ, লিকুইড মানি। তাহলে সেখানে শনি স্লো করে দিচ্ছে। শনিদেব একটা রাশি থেকে একটা রাশি গোচর করে 2.5 বছর, 30 মাস লাগে। সবচেয়ে বেশি সময় নেয় শনিদেব। ওই জন্য শনিদেবের প্রভাব অনেকে সহ্য করতে পারে না। বুঝতে পারলাম? আচ্ছা, আরেকটা কথা, তোমার রাহু কিন্তু ভালো রয়েছে। রাহু দুটো জায়গায় ভালো ফল, বেশি ভালো ফল দেয়। একটা মিথুন, একটা বৃষ। বৃষে রাহু এবং বৃশ্চিকে রয়েছে কেতু। এইটা একটা, কিন্তু রাহু ঠিক 180 ডিগ্রি দূরে বৃহস্পতি অবস্থান করছে। রাহু বৃহস্পতির গুরু চণ্ডাল দোষ। এই গুরু চণ্ডাল দোষের কারণে নানাভাবে, বুঝতে পারলাম? বলো। এবার মা দেখবো কি থেকে? চতুর্থ ভাব থেকে, কারণ ভাবেরও ভাব মহাভাব। তাহলে তোমার চতুর্থের লর্ডকে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি তৃতীয়ায় রয়েছে। বৃহস্পতি আমি বলেছি সৌরজগতের রক্ষা কবচ। তাহলে বৃহস্পতির উপর কার দৃষ্টি রয়েছে? রাহুর দৃষ্টি। যার দরুন মায়ের শরীর
খারাপ করবে। পারিবারিক নিয়ে তুমি ডিস্টার্বে রয়েছো, পারিবারিক শান্তি থাকছে না, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, এগুলো হতেই থাকবে। আচ্ছা তো হচ্ছে। এবং তুমি কিন্তু, আমি এক কথায় বলতে পারি, তুমি কিন্তু মনের দিক থেকে একদমই ভালো নেই। ঠিক আছে? তাহলে এখন তোমার কর্তব্য করণীয় কি? প্রথম হচ্ছে মঙ্গল গ্রহ তৃতীয় পতি এবং অষ্টম পতি, সে কিন্তু কর্কটে নিচস্থ অবস্থায় বসে আছে। মঙ্গল পেয়েছে পুষ্যা নক্ষত্র, মানে শনির নক্ষত্র। বুঝতে পেরেছো? তাহলে মঙ্গলের সঙ্গে নেচার, মঙ্গলের স্বভাব আর শনিদেবের স্বভাবের সঙ্গে খাপ খায় না, ব্যালেন্স হয় না। মঙ্গল নিচস্থ থাকুক, অর্থাৎ নৌকো জলে থাকুক, তাতে সমস্যা নেই, কিন্তু নৌকোর মধ্যে যেন জল না থাকে। আমার কথাটা বোঝাতে পারছি? এইভাবে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে কেউ বোঝাবে না বাবা। নৌকো জলে থাকুক, মানে জলে ভেসে থাকুক, কিন্তু নৌকোর মধ্যে যদি জল উঠে যায় তাহলে কি হবে? নৌকো ডুবে যাবে। ঠিক তেমনি মঙ্গল নিচস্থ থাকুক, কোনো অসুবিধে নেই, মঙ্গল যেন শনির নক্ষত্র না পায়। শনিদেব যেহেতু তোমার এখানে উচ্চস্থ, মঙ্গলকে আরো বেশি পেরেক, মানে কপিনে পেরেক পুঁতে দেবে। কারণ মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে সামর্থ্য, মঙ্গল হচ্ছে উৎসাহ, মঙ্গল মানে টেনাসিটি, মঙ্গল মানে তীব্রতা, মঙ্গল মানে এগিয়ে যাওয়া, উদ্যম, উদ্যমের সাফল্য কি নেই মঙ্গলের মধ্যে। তাহলে সে যদি শনির নক্ষত্র পায়, আর শনিদেব যদি তুলায় উচ্চস্থ হয়ে যায়, মঙ্গল আস্তে আস্তে আরো ড্যামেজ হয়ে যায়। তাহলে তোমার মঙ্গলকে তুলতে হবে। এই মঙ্গলকে তুলতে গেলে মঙ্গলের আরাধ্যা দেবী হলো মা বগলা দেবী, আর ওদিকে নৃসিংহ দেব। এই দুটোর কম্বিনেশনে যদি গ্রহরক্ষা যন্ত্র তৈরি করা যায় সেটা ভালো। ঠিক আছে? এবং এই কৌশিকী অমাবস্যা 22শে আগস্ট 5ই ভাদ্র যদি করা যায়, সেটা সারা জীবনের জন্য সুফল দেবে। ঠিক আছে? মায়ের শরীর নিয়ে সাবধান থেকো আগামী বছর শেষ পর্যন্ত, কারণ মায়ের শরীর নিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক, মানে একটু তোমাকে চিন্তার ভাঁজ কিন্তু ফেলবে, আরো ফেলবে। দেখো না, শনিদেব এখন তো বক্রী অবস্থায় রয়েছে, 28শে নভেম্বর অব্দি শনিদেব বক্রী। একটা প্লাস পয়েন্ট, বৃহস্পতি এই নক্ষত্র পরিবর্তন করছে। আদ্রা নক্ষত্রে ছিল, দেবগুরু বৃহস্পতি 7 নম্বর পুনর্বসু, অর্থাৎ নিজের নক্ষত্র পাচ্ছে। এইটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ, এটা শনিদেব, কিন্তু বৃহস্পতি তো এবারে অতিচার গতিতে চলছে। অতিচার মানে দ্রুততার সঙ্গে চলছে, এবং 8 বছর চলবে, 2033 সাল ইংরেজি চলবে। কিন্তু বৃহস্পতি একটা প্লাস পয়েন্ট হচ্ছে, বৃহস্পতি পাচ্ছে পুনর্বসু নক্ষত্র, নিজের নক্ষত্র, 7 নম্বর নক্ষত্র। বৃহস্পতিরও 3টে নক্ষত্র আছে, কি কি? 7, 16, 25। এই নক্ষত্রের নক্ষত্রের সংখ্যা আর সংখ্যাতত্ত্বের সংখ্যা কিন্তু এক করে ফেললে হবে না, অনেকে ভুল করেন এটা। এই জায়গার জ্যোতিষ সাবজেক্টটা ওরকম বললাম তো, ট্রেনের ঝাল মুড়ি বিক্রি করার সাবজেক্ট না, এটা অধ্যাবসায়ের সাবজেক্ট, এটা পড়াশোনার সাবজেক্ট, এটা এডুকেশনের সাবজেক্ট। আচ্ছা, যে কটা কথা বলেছি তুমি আমার সঙ্গে একমত? 100 ভাগ। ভালো থেকো। যদি মনে হয়, হ্যাঁ, দুটো যে নাম্বার আছে 16 নাম্বারটাই তুমি বুকিং করিয়ে নাও। দেখো যাদব বলে দেবে, দেখো এখানে কল যাচ্ছে তো, তুমি দেখে নাও। ঠিক আছে? নাহলে যিনি বুকিং করবেন বলে দেবে সব। ভালো থেকে। কারণ জ্যোতিষ সাবজেক্টটা, আমি আবার বলছি, এটা নিয়ে ছেলে খেলার সাবজেক্ট নয়। ওই শুধু আমরা কিন্তু মাঙ্গলিক দোষ, সাড়ে সাতি, ছন্ন ছাড়া দোষ, এর মধ্যে শুধু আটকে থাকলে হবে না। আমার কি বারে জন্ম, জন্ম তিথি কি পেয়েছে, সূর্য সিদ্ধান্ত যোগটা কি পেয়েছে,
করণ কি পেয়েছে। তারপরে আছে নবতারা চক্র। নক্ষত্র বিচার করলে হবে না, শুধু নক্ষত্রের মধ্যে জন্ম নক্ষত্রকে প্রথম ধরে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, এই নবতারা চক্র, এই যে নটা যে তারা রয়েছে, তার মধ্যে জন্ম নক্ষত্র নিউট্রাল। জন্ম নক্ষত্র ধরুন, মনে করুন কারোর সিংহ রাশি এবং 12 নম্বর নক্ষত্র উত্তর ফলগুনি, তাহলে 12 নম্বর রবিন নক্ষত্র, তাহলে তার রবিন মহাদশায় জন্ম হয়েছে, তাই তো। তাহলে যারা আমরা জন্ম নক্ষত্রকে যদি তাহলে 12 থেকে যদি হিসেব করি, 12, 13, 14, 15 করে যাব, আমরা শেষ। সেই জন্য জন্ম সম্পদ ভালো, তারপরে সম্পদ, বিপদ, এই নক্ষত্র নিয়ে কিন্তু সমস্যা। তারপর ক্ষেম ঠিক আছে, প্রত্যরী এটা ডেঞ্জার, সাধক ঠিক আছে, তার মধ্যে বধ, মিত্র, পরমিত্র। তার মানে নটা নবতারা চক্রের মধ্যে 3টে হচ্ছে ডেঞ্জার। তার মধ্যে যদি আপনার নক্ষত্রগুলো পড়ে যায় গ্রহ, সে কিন্তু আপনাকে ভোগাবে। কি কি? ওই যে বললাম, জন্ম, সম্পদ, বিপদ, প্রত্যরী আর বধ, 3টে। আর বাকি 5টা ঠিক আছে, তাহলে 8টা হলো। আর 1 হলো জন্ম নক্ষত্র, মানে 9টা টোটাল। তাহলে 1 হচ্ছে জন্ম নক্ষত্র, সে হচ্ছে নিউট্রাল, অর্থাৎ সে কিন্তু নিরপেক্ষ। নিউট্রাল মানে নিরপেক্ষ, সে ভালোও নয় মন্দও নয়। তাহলে এই যে তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভক্ত সমাবেশ হয়, দ্বারকা নদীতে স্নান করলে বহু জন্মে পাপ নাশ হয়। যারা তারাপীঠ যেতে পারছেন না, তারা ঘরে বসে তারামার আরাধনা করুন। তবে মূর্তি প্রতিষ্ঠা করবেন না, কারণ তারা মা হচ্ছে শ্মশানবাসী। অনেকে বলছে, অনেক বাবাজিরা বলছে ফটো রাখতে পারেন। মূর্তি রাখতে গেলে তার কিছু কর্তব্য করণীয় আছে। ওইভাবে তারা মায়ের মূর্তি ঘরে রাখা যায় না। ঘরে রাখলেও তাকে প্রতিষ্ঠা করা কিন্তু খুব চাপের, কারণ এটা তন্ত্রের জাগ্রত দেবী। এই যে 10 মহাবিদ্যার যে দেবীরা রয়েছে, কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তাকা বিদ্যা, ধূমাবতী তথা বগলা, সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী, কমলাত্মিকা। এই তো 10 মহাবিদ্যা, সিদ্ধ বিদ্যা, প্রকৃতির ধাম। এই যে 10টা দেবী রয়েছে, দেবী দুর্গার রূপ, মহাদেবকে ভয় দেখানোর জন্য দক্ষ যজ্ঞের কথা জানেন। তা সেই দেবীরা কিন্তু যাতা ভাববেন না, এদের নিয়ে ছেলে খেলা নয়। কোন মূর্তি প্রতিষ্ঠা করার আগে অবশ্যই গুরুর পারমিশন নিয়ে নেবেন, কারণ গৃহে কিন্তু তারা মায়ের মূর্তি রাখতে নেই। তিনি শ্মশানবাসী। সাধক প্রবর বাম্মা খ্যাপাকে দর্শন দিয়েছিলেন শ্বেত শিমুল তলায় ছোট্ট বালিকা রূপে। এই দ্বারকা নদী পুণ্য তীর্থ হয়ে গেছিল। যারা যেতে পারছেন তারা গঙ্গা স্নান করতে পারেন এই দিন। আর কি করতে পারেন? 5 ফোঁটা গঙ্গা জল নিয়ে নাভিতে লাগিয়ে মাথায় জল ছিটিয়ে নিতে পারেন। যারা গঙ্গায় যেতে পারছে তাদের গঙ্গা জল তো বাড়িতে থাকে, বা আগে থেকে জোগাড় করবেন। তবে জোয়ারের জল হওয়া চাই, জোয়ারের জল হওয়া চাই। আর কিছু কিছু সমস্যার আমার হচ্ছে ধারণ ছাড়া সাফল্য। পড়াতে হয় না, খাওয়াতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখলেই কাজ হবে। আমি বারবার বলি, যাদের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, সন্তানকে নিয়ে আপনারা পাজল হয়ে যাচ্ছেন, কোনো পথ পাচ্ছেন না। অনেকে এসে বলে বাবা থাকে না, আমাকে একদম মানতে চায় না, বাবা আসলে একটু ভয় পায়, যেই আবার যেই কে সেই। অনেকের বিয়েতে বাধা, একটি মাত্র সন্তান অর্থাৎ মেয়ে, কন্যা সন্তান, সে ভালো আইটি সেক্টরে চাকরি করছে, 35 বছর বয়স হয়ে গেছে, কিন্তু পাত্রস্থ করা যাচ্ছে না। মাথার উপর বাবাও নেই, বাবা দেখা গেল 2 বছর মারা গেছে। এসছে আমার কাছে, ভালো রোজগার করে মেয়েটা, মা এখন চিন্তা, মারও শরীর ভালো না, যে বলছে একটা সৎ পাত্রস্থ করে যাতে যেতে পারি, কিন্তু হচ্ছে না। কোথাও কর্তব্য করণীয় গ্রহ সেখানে বাধার সৃষ্টি করছে, কোথাও গিয়ে সেখানে সমস্যা তৈরি করছে। তাহলে এই কৌশিকী অমাবস্যায় সেই কাজগুলো কিন্তু অসাধারণ ভালো হয়। কিছু কিছু কর্তব্য করণীয় আমি দিই, সেগুলো যদি নিয়ম নিষ্ঠা মেনে করা যায়, তাহলে সে কাজ কিন্তু সত্যি ফলপ্রসূ হয়, মানুষের মঙ্গল হয়।
কারণ জ্যোতিষটাকে নিয়ে আমি রিসার্চ করি আর দৈব তন্ত্র আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে মানুষের সমস্যার সমাধানের জন্য সদা প্রয়াস চেষ্টা করি। তার জন্যই আমি মহাযজ্ঞের আয়োজন করেছি এই 5 তারিখে, 5ই ভাদ্রতে 1432 মহাযজ্ঞ হবে, 64 উপাচার এবং কিছু কিছু দুষ্প্রাপ্য বস্তু সহযোগে, দুষ্প্রাপ্য বস্তু সহযোগে এই মহাযজ্ঞ হবে। এই যজ্ঞে যদি একটু আহুতি দেওয়া যায়, যারা আসতে পারছেন না তারা নাম গোত্র সহকারে আমাকে দিতে পারেন, আমি আপনার হয়ে আহুতি শুধু নয়, মহাসংকল্প যজ্ঞ নাম গোত্র দিয়ে মহাসংকল্প যজ্ঞ করে দেব। হ্যাঁ, কি আছে একটু দেখে নি, আর সময় নিতে পারবো বলে মনে হয় না। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে? নিজের সম্বন্ধে জানতে চাই। কি নাম? প্রিয়া। জন্ম তারিখ? 23 এপ্রিল 1996। সময় বলো। সকাল 9:50 জন্মবার মঙ্গলবার? হ্যাঁ। তোমার রাশি হচ্ছে, যেটা পাচ্ছি, মিথুন রাশি, মিথুন লগ্ন, অর্থাৎ দ্বি স্বভাব রাশি, স্থির চর দ্বি স্বভাব, তাই তো? মিথুন রাশির জাতক জাতিকারা কোনো কিছুতেই এক চান্সে হতে পারে না, এটা করব না ওটা করব, এই নিয়ে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব থাকে। তোমার মধ্যে আছে, দেখো, খুঁতখুঁতে ভাব। হ্যালো, যার দরুন তুমি মানসিক ভাবে শান্তি পাও। তবে একটা প্লাস পয়েন্ট, তোমার লগ্নপতি বুধ কিন্তু একাদশে এবং শুক্র সক্ষেত্রস্থ, এইটা কিন্তু তোমাকে অনেকে নিয়ে যাবে। তুমি দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে বিয়ের জীবন আর কর্ম, তাই তো? একদমই তাই, বিশেষ করে এখন কর্মটা দেখো, তুমি হাবড়া থেকে ফোন করে তোমার মনে কি প্রশ্ন চলছে আমার কিন্তু বলতে হলো, আমি তোমায় বলে দিচ্ছি। এইখানে যদি দাঁড়িয়ে দেখি তাহলে তোমার কর্মের যে লর্ড সেটা কে? শনিদেব, ঠিক আছে, শনি মঙ্গল। কিন্তু এখন কর্মের জায়গাটা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না, ফলপ্রদ হচ্ছে না, তাই তো? হ্যাঁ, এই কর্মের জায়গাকে শনি মঙ্গল কেতু, এই যে মানে একটা জগা খিচুড়ি হয়ে রয়েছে এবং রাহুর দৃষ্টি রয়েছে এই জায়গাটা, কারণ কর্মের যে লর্ড বৃহস্পতি এবং নবম ভাগ্য শনি এখানে তোমার ফেভারে নেই। সেটার জন্য তুমি একটু অভিজ্ঞ জ্যোতিষকে দেখিয়ে নাও কাছাকাছি, এবং তার একটু আরো অনেক অ্যানালাইসিস আছে, অনেক বিশ্লেষণ আছে। এখন করণ বিচার হলো না, এগুলো টিভি অনুষ্ঠানে হয় না গো মা, এগুলো হয় না। এগুলোর জন্য আরো বেশি একটু চেম্বারে বা অনলাইনে আসা দরকার লাগে। ঠিক আছে, ভালো থেকো, আজ আর নয়। তাহলে সামনে কৌশিক অমাবস্যায় যারা যারা কঠিন সমস্যায় ভুগছেন, যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। এবং ধারণ ছাড়া সাফল্য খাওয়াতে হয় না, পড়াতে হয় না, ছোঁয়াতে হয় না, যারা চাইছেন না তাদের জন্য। তার আগে বলে দিই, যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন, গড়িয়াহাট মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা, বুধবার হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী, যে এখানে তারামণ্ডল, তার ঠিক উল্টো দিকে গ্যারেজ ক্যাফে, দেখবেন বড় করে লেখা রয়েছে লাল কালি দিয়ে, জাগৃতি চেম্বার বুধবার। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, অর্থাৎ ঠিক ডায়মন্ড প্লাজা যে শপিং মল তার সামনেই হচ্ছে ইচ্ছাময়ী কালীবাড়ি। দেখতে পাচ্ছেন সেই মায়ের বিগ্রহ, মা ভবতারিণী, যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন, জাগিয়ে রেখেছেন। আর তারাপীঠের তারা মা, অর্থাৎ বালিকা রূপে সাধক প্রবর বামদেবকে দর্শন দিয়েছিল এই কৌশিকী অমাবস্যার দিন। এবং দেবী দুর্গার দেহকোষ থেকে এই দেবী মূর্তির আবির্ভাব। কেন? শম্ভু আর নিশুম্ভ, এই দুটো অসুরকে দমনের জন্য দেবীর আবির্ভাব। ইত্তং যদা যদা বাধা ধনবত্তা ভবিষ্যতি তদা তদি শঙ্করী খঙ্করম, অর্থাৎ বলছে যখনই বারবার দানবের বাধা আসবে তখনই আমি বারে বারে আবির্ভূত হব। তাহলে মহাশক্তির কাছে বলি, ওং নমো দেভ্যৈ মহাদেভ্যৈ শিবায় সততং নমঃ, নমো প্রকৃত্রৈ ভদ্রায় নিয়তা প্রণতস্পদম, রৌদ্রায় নমো নিত্যায় গৌর্যৈ ধাত্রৈ নমো নমঃ, জ্যোৎস্নায় চন্দ্ররূপেণ সুখায় শতন নমো নমঃ। ওং ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণুময়তি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ।
পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, জনম সফল হবে মোদের দর্শনে, তোমার দর্শনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে। আটলা গ্রামের বামা খ্যাপা মায়ের পাগল ছেলে, তারা মায়ের দেখা পেয়ে নাচে তালে তালে, খ্যাপা নাচে তালে তালে। আটলা গ্রামের বামা খ্যাপা মায়ের পাগল ছেলে, তারা মায়ের দেখা পেয়ে নাচে তালে তালে, খ্যাপা নাচে তালে তালে। নন্দী ভৃঙ্গি সঙ্গে নাচে শ্মশান শিমুল তলে, মুগ্ধ হলো ভক্ত সবাই শিবকালী দর্শনে, আহা শিবকালী দর্শনে। মঙ্গল হলো জগৎবাসীর জগৎ কল্যাণে, বাম তারার স্মরণে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, জনম সফল হবে মোদের দর্শনে, তোমার দর্শনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে। আজ যে রাজা কাল সে ফকির, তারা মায়ের খেলা, অর্থ পেয়ে ভুললি সবই বুঝলি না রে লীলা, মায়ের বুঝলি না রে লীলা। আজ যে রাজা কাল সে ফকির, তারা মায়ের খেলা, অর্থ পেয়ে ভুললি সবই বুঝলি না রে লীলা, মায়ের বুঝলি না রে লীলা। সাঁওতাল কুলি নিডম নম ব্রাহ্মণ, তারা মায়ের কাছে সবাই সমান, ভক্ত তোরা শোন ওরে ভক্ত তোরা শোন। গাও না পূজা তারা পিঠে মায়ের চরণে, মুক্তি পাবি যে নামে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, দিবানিশি খুঁজি তোমায় পুজি চরণে, দিবানিশি খুঁজি তোমায় জপি চরণে, জনম সফল হবে মোদের দর্শনে, তোমার দর্শনে। তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা ও তারা মা তোমায় পাবো কেমনে, তারা মা